মানবিক করিডোর। এই মানবিক করিডোর নিয়ে আমরা আলাপ করব। অনেকে বলছে এটা আমেরিকান করিডোর। এখন পর্যন্ত কোনো আমেরিকান কিন্তু বলে না এটা আমেরিকান করিডোর। এটা প্রথমে যেটা বলেছেন জাতিসংঘের মহাসচিব বুট্রাস গালি যখন এসেছিলেন বাংলাদেশে, উনি এসে প্রথম এই মানবিক করিডোরটার কথা বলেছেন। বাংলাদেশে এটা নিয়ে প্রচণ্ড লোকজন, আমি দেখলাম কনফিউজড অ্যাকচুয়ালি, যে এক পার্টি বলতেছে এটা দিলেই দেশ বিক্রি হয়ে যাবে, এটা দেওয়া ঠিক না, এটা আমেরিকার করিডোর। বাট এটার সাথে আমেরিকার সম্পর্ক অ্যাটলিস্ট এখন পর্যন্ত কোনো কিছু নাই। একটা জিনিস হচ্ছে, এই করিডোরটা হচ্ছে একটা হিউম্যানিটেরিয়ান করিডোর। হ্যাঁ, অনেকে বলবেন অতীতে অনেক জায়গায় এই হিউম্যানিটেরিয়ান করিডোর পরবর্তীতে একটা অস্ত্রপাতি বা গোলা বারুদ সাপ্লাইয়ের জন্য ব্যবহার হয়েছে। বাট এখন পর্যন্ত এটা হচ্ছে না। আমাদেরকে কেন এই করিডোরটা দিতে হবে ওইটা নিয়ে ফার্স্ট ডিসকাস করি। সেটা হচ্ছে, জাতিসংঘের একটা শাখা যারা এই ফেমিন নিয়ে ডিল করে, তারা একটা ইনভেস্টিগেটর রিপোর্ট দিয়েছে যে এই রাখাইন রাজ্যে স্পেশালি 65 to 70% হচ্ছে মানুষ দরিদ্র সীমার নিচে। এর মধ্যে 85% মানুষ কৃষিকাজের সাথে জড়িত। গত 1.5 বছরে এই কৃষিভূমি 20%-এর বেশি আবাদ হয়নি। সো যেহেতু এটা আবাদ হয়নি, সো দেয়ার উইল বি এ ফুড শর্টেজ আগামী 6 মাস থেকে 1 বছরের মধ্যে। এটা হচ্ছে মেইন ইয়া। এখন যদি আমাদের স্টেক হচ্ছে, আমাদের কাছে এখনো 15 থেকে 16 লক্ষ রোহিঙ্গা জনগোষ্ঠী আছে, যাদেরকে ইন্টারন্যাশনাল কমিউনিটি আমাদেরকে ইনিশিয়াল স্টেজে টাকা দিতে হচ্ছে এক একজনের জন্য মাসে $5,000। এখন দে $500। তাও এটা কমিয়ে দিয়েছিল প্রফেসর ইউনুস, তার ডিপ্লোমেসি দিয়ে কিছুটা বাড়িয়েছে। সো ফিউচারে এই জনগোষ্ঠীকে আমরা আজীবন টেনে নিয়ে যাব। এখন কথা হচ্ছে, এই করিডোর দিলে ভারত নাখোশ হবে, ইন্ডিয়া নাখোশ হবে, মায়ানমার জান্তা সরকার নাখোশ হবে। সো এখন এইদেরকে নাখোশ না করার জন্য আমরা এই বর্তমান 15 থেকে 16 লক্ষ রোহিঙ্গাকে খাওয়াইতে থাকবো, এবং এই ফেমিনটা যদি হয় তখন আরও 2-3-4 লাখ আসতে পারে, 2 থেকে 3 লাখ মিনিমাম আসতে পারে, যেহেতু ওইখানে খাবার নাই। দুর্ভিক্ষ হলে তারা আসবে, এবং আসলে আমাদেরকে তাদেরকে স্থান দিতে হবে আন্তর্জাতিক প্রেসারে। সো আমাদের উপরে আরও ভূতটা চাপবে। সো এই কারণে এই করিডোরটা আমাদেরকে দিতে হবে, আন্ডার এনি সার্কামস্টেন্স দিতে হবে। এখানে করিডোর দিলে, এখানে বলতে পারেন যে করিডোর নিয়ে সর্বদলীয় রাজনৈতিক দল নির্বাচিত সরকার আসলে করবে, ইটস নট। ওই সময়টা তো আমাদের নাই। এখানে মেইন থিম হচ্ছে আমাদের এই রোহিঙ্গা সমস্যার সমাধান করতে হবে, যেহেতু এটা কি বলে, এটা জাতিসংঘের করিডোর, এবং জাতিসংঘ যদি এটা করতে চায় তাহলে প্রথমত বাংলাদেশের সাথে তাদের একটা এমইউ, মেমোরান্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিং সাইন করতে হবে, আরাকান আর্মির সাথে একটা করতে হবে, এবং কি বলে সামরিক জান্তা সরকারের সাথে করতে হবে। এটা মনে রাখতে হবে, সামরিক জান্তা সরকার ইচ্ছা করে এখান দিয়ে যতগুলো সাপ্লাই রুট আছে সবগুলো বন্ধ করেছে, যাতে এখানে দুর্ভিক্ষটা হয়। কারণ দুর্ভিক্ষটা হলে যে সাধারণ জনগণ না খেতে না পারার পাশাপাশি আরাকান আর্মিও শর্টেজ অফ লজিস্টিকের মধ্যে পড়বে। আমি আগে একটা ভিডিওতে বলেছিলাম 2022 সালে আরাকান আর্মি আমাদের কাছে লজিস্টিক সাপোর্ট চেয়েছিল, যে লজিস্টিক সাপোর্ট দিলে তারা ফিউচারে রোহিঙ্গাদেরকে গ্রহণ করবে। এখন তারা লজিস্টিক সাপোর্টের স্ক্যারসিটিতে আছে। সো এখন এই মানবিক সাহায্যটা দিলে এটা রোহিঙ্গাদের কাছে, আরাকান আর্মির কাছে যাবে। কিন্তু আমাদের রেসপন্সিবিলিটি হচ্ছে, যদি হয় সেটা হচ্ছে হিউম্যানিটেরিয়ান যে অ্যাসিস্ট্যান্সগুলো আসবে, মেইনলি ফুড, মেডিসিন, নিত্য প্রয়োজনীয় সাপ্লাই, যেটা আমরা ইউএনএ থাকাকালীন বিভিন্ন সময় দেখেছি এই জিনিসগুলা। সো এগুলা যখন আসবে, এগুলা প্রথমে ডাম্প হবে হচ্ছে, আনলোড হবে হচ্ছে আমাদের চিরাং পোর্টে। ওখান থেকে বাই রোড যাবে হচ্ছে ইয়ার যে গুমদুম বর্ডার যেটা আছে, ইয়ার সাথে
মায়ানমারের সাথে ওখানে একটা ব্রিজ তৈরি হয়েছে। আমি আশা করতেছি যে নর্মালি রুট সিলেকশন করলে ওটা দিয়ে পোর্ট থেকে ওখানে যাবে, এবং এটা যেহেতু লেস দ্যান 100 মাইল, সো ইন বিটুইন তারা যদি কোনো মানে গুদামজাত করতে চায়, এটা বাংলাদেশের ভিতরে হবে না। সো এটা হয়ে যাবে হচ্ছে মায়ানমারের ভিতরে। বাংলাদেশে যারা ডিপ্লোমেসি করতেছে, প্লাস হচ্ছে আমি যথেষ্ট প্রফেসর ইউনুসের প্রভাবের উপরে ভরসা রাখি। এই জিনিসটা যদি হয়, ইউএনএ এর আগে এ ধরনের হিউম্যানিটেরিয়ান অ্যাসিস্ট্যান্স যেখানে গিয়েছে, হিউম্যানিটেরিয়ান অ্যাসিস্ট্যান্সের সাথে সাথে কিন্তু ইটস রিলেটেড উইথ দ্য কি বলে ডিসপ্লেস পার্সোনাল, যারা এখানে উদ্বাস্তু আছে তারা অটোমেটিক এটার আশেপাশে ক্যাম্প হবে, আমরা যেটা বিভিন্ন জায়গায় দেখেছি। সো আমরা যদি এই হিউম্যান করিডোরটা যখন হবে, তখন আমাদের সাথে যেটা হবে, আমাদের সাথে হচ্ছে এই ট্রাকগুলো আসবে। এইটার জন্য বাংলাদেশের কোনো কিছু নেই, এটা ইন্টারন্যাশনাল বিড হবে। ইন্টারন্যাশনাল যে বিডটা যে কোম্পানি পাবে তারা যাবে, তাদের সিকিউরিটির এক্সপেন্সটা আমাদের বর্ডার পর্যন্ত হবে না, বিকজ আমাদের এই জায়গায় কোনো যুদ্ধ চলতেছে না, কিন্তু মায়ানমারে হচ্ছে। এখন মায়ানমারের সাথে যখন মেমোরেন্ডাম আন্ডারস্ট্যান্ডিং, এখানে অনেকে বলতে পারেন যে ইয়ার তো কি বলে এই রেবেলদের তো কোনো এন্টিটি নাই, জাতিসংঘ স্বীকৃত না। ইভেন ওরা কখনো আলাদা এটাকে নিজেদের দেশ বলে দাবি করে নাই। তারা তাদের জাস্টিস চেয়েছে, তাদের প্রতি যে ইয়া হয়েছে, তাদের রিফর্ম চেয়েছে, ওই জন্য তারা যুদ্ধ করতেছে। তারা কিন্তু এখন বলে নাই যে আমরা দেশের 80% কন্ট্রোল করতেছি, অতএব এটা একটা নতুন দেশ, এটা কিন্তু তারা বলেনি। সো এদিকে আমরা যদি ইয়ার সাথে মানে মায়ানমার জানতা মোস্ট লাইকলি তারা এটা অ্যাগ্রি করবে না। যদি অ্যাগ্রি নাও করে এই আরাকান আর্মির সাথে একটা এমইউ সাইন করতে পারে। এটা কেন বললাম, আফ্রিকাতে এরকম বিভিন্ন জায়গায় জানজুইট প্লাস হচ্ছে আরইউএফ এবং অন্যান্য যারা রেবেল ফোর্স ছিল, তাদের তো কোনো এন্টিটি নাই, তাই না? কিন্তু এই হিউম্যানিটেরিয়ান করিডোর দেওয়ার জন্য তাদের সাথে কিন্তু এমইউ পূর্বে সাইন হয়েছে। সো এটা একই রকমভাবে হবে, এবং যখন এই এমইউটা সাইন হবে তখন তাদের সাথে এখন একটা জিনিস বুঝতে হবে যে এই লজিস্টিকটা আরাকান আর্মিও, যেহেতু ওখানকার জনগণ হিসেবে কিন্তু আরাকান আর্মিও পাবে হিউম্যানিটেরিয়ান এইডটা, কারণ ওখানে ফুডের শর্টেজ, একজন সিভিলিয়ান একজন মিলিটারি, ফর বোথ ইট ইজ ইকুয়াল, কারণ এটা মানুষের রাইট, আবার হিউম্যান রাইটস ভায়োলেশন হবে যদি তাকে খাবার আমরা না দিই। এখন যেটা হবে, এই চুক্তিটা যখন হবে, আমরা কিন্তু ইউএনের সাথে যেহেতু অলরেডি প্রফেসর ইউনুসের একটা ভালো সম্পর্ক আছে, তাদেরকে প্রেশার ক্রিয়েট করে কিন্তু এই করিডোর দিয়েই এই আমাদের যে এই কি বলে এই 16 লক্ষ আছে, 16 লক্ষ মানে পার্ট বাই পার্ট, সেশন বাই সেশন এদেরকে পুনর্বাসিত করা সম্ভব। অনুমান করা যায় যে বর্ডার থেকে অ্যাটলিস্ট 100 মাইল দূরে একটা তারা করবে, স্টোরেজ ফ্যাসিলিটি করবে, এবং ওইটার আশেপাশে ডিসপ্লেস পার্সন দিবে, এবং এটা তাদের মাধ্যমে চুক্তি করে এটা দ্বারা সম্ভব। ইভেন যদি চুক্তি নাও হয়, তখন আমাদেরকে ফোর্স ইউজ করতে হইতে পারে, এটা হচ্ছে পরে, ওইটা সরকার করবে কিনা। কিন্তু এই মুহূর্তে আমাদেরকে মনে রাখতে হবে যে মায়ানমারে যদি ফেমিন হয়, আমরা গাজার জন্য স্ট্যান্ড ফর গাজা করে ফেলতেছি। এখানে যে মুসলিম আমাদের একই কি মাযহাবের লোকজন যে এখানে নির্যাতিত হচ্ছে, ওইটা কি আমাদের চোখে পড়ে না? এটা তো আমাদের পাশের। আমি নিজে ব্যক্তিগতভাবে বলেছি যে আমি চাই যে পাশের দেশে যদি আমরা মিলিটারি ফোর্স করি, ফিউচারে এটা আমাদেরকে ফ্যাসিলিটি দিবে। বাট অনেকে মনে করে যে আচ্ছা ঠিক আছে, এটার জন্য চায়না খেপবে, ভারত খেপবে। বাট অ্যাকচুয়ালি আমাদেরকে সমাধান করতে হবে হচ্ছে রোহিঙ্গাটা প্রত্যাবর্তন। এইটা হচ্ছে হাই এজেন্ডা। এই হাই এজেন্ডা যদি হয়, আমরা যদি শুধু করিডোর দেই, আমাদের মিলিটারি কোনো ইনভলভমেন্ট হচ্ছে না। এখানে ইউএনের সাথে আমাদের চুক্তি হচ্ছে, এখানে চায়না বা ভারতের আমাদের উপর নাখোশ হওয়ার কোনো কিছু নাই। হ্যাঁ, নাখোশ হওয়ার কিছু আছে, সেটা হচ্ছে তারা পরবর্তীতে এই মানে ইন্ডিয়া এখন যেটা করতেছে, তাদের সাথে আরাকান আর্মিরও সম্পর্ক আছে, ইয়ারও সম্পর্ক আছে, জান্তা সরকারও আছে। কিন্তু মনে রাখতে হবে, জান্তা সরকারের সাথে তার সম্পর্কটা বেশি, কারণ জান্তা সরকারের পক্ষে এই আরাকান আর্মির একজন জেনারেল ও 5 জন সদস্যকে এখন থেকে সম্ভবত 20 বা 25 বছর আগে আন্দামানে নিয়ে তাদের কয়েক জেনারেলকে মেরে ফেলছে জান্তার পক্ষ নিয়ে। ওইটা এখনো এই কি বলে আরাকান আর্মি এটা সেলিব্রেট করে দুঃখের সাথে। সো তারা কিন্তু এই জিনিসটা ভুলে না, এবং ভালো মতোই তারা জানে যে আরাকান আর্মির সাথে শেষ পর্যন্ত হবে না। আমাদের ডিপ্লোমেসিকে ইন্ডিয়া একদম মানে আওয়ামী লীগ আমলে একদম শ্যাটার করে দিছে। এই রোহিঙ্গা জনগোষ্ঠীকে
পাঠাইছে হচ্ছে জান্তা সরকারের পক্ষে ফাইট করার জন্য। এখন ওই যে 2022 সালে যখন 2022 সালে যখন আমাদেরকে সাপোর্ট চেয়েছিল, তারা কিন্তু বলেছিল যে তারা এই রোহিঙ্গাকে নিবে, আমরা না করে জান্তা সরকারকে দিয়েছি। যখন আবার জান্তা সরকারের লোকজন যখন বাংলাদেশে প্রায় 300 জনের মতো চলে আসছিল, আমরা তাদেরকে আবার ফেরত পাঠিয়ে দিয়েছি। সো এখানে অনেকেই বলতে পারেন যে এটা একটা দেশ, পার্শ্ববর্তী দেশ, কিন্তু একটা যে বাট বাস্তবতা হচ্ছে পার্শ্ববর্তী দেশের যে বাউন্ডারি পার্শ্ববর্তী দেশের যে লিগাল যে মিলিটারি বা বর্ডার সিকিউরিটি, দে আর নট কভারিং। সো হু উইল ডু ইট? এখন যেটা করতেছে বাস্তব হচ্ছে ওখানে আরাকান আর্মি আছে। সো উই হ্যাভ টু ডিল উইথ দ্য আরাকান আর্মি। আমি জানি যে আমাদের আরাকান আর্মির সাথে একটা যোগাযোগ আছে। সো এই জিনিসটা হচ্ছে মেইন ইম্পর্টেন্ট জিনিস, যে আমাদেরকে আমরা যদি আচ্ছা, অনেকে আরেকটা বলেন যে মায়ানমারে নাকি ইয়া হবে। মায়ানমার তো এখন চাল রপ্তানি করতেছে। ভাই একটা জিনিস বুঝেন, যারা চাল রপ্তানি করছে ওটা হচ্ছে সরকার কন্ট্রোল করছে দেশের 20% এলাকা। ওই 20% এলাকায় তো খাদ্যের শর্টেজ নাই। সো ওদিক থেকে তারা চাল রপ্তানি করতেছে, বাট এইখানে তো চালের শর্টেজ আছে। সো ওইটা কোনো লজিক হলো না যে ওরা মায়ানমার যে সরকার যে চাল রপ্তানি করতেছে, সে এই দিকের খাবার ইচ্ছা করে বন্ধ করে দিচ্ছে লাইন অফ সাপ্লাই, যেন তারা স্টারভেশনে মরে। এবং আরাকান আর্মি লজিস্টিক শর্টেজে যে শেষ পর্যন্ত যেন সারেন্ডার করে বা তাদেরকে আন্ডারমাইন করতে তারা চাচ্ছে। এই জিনিসটা আমাদের মনে রাখতে হবে। এখন কথা হচ্ছে এখানে চায়না আমাদের সাথে রাখোস হবে কিনা, ইন্ডিয়া আমাদের রাখোস হবে কিনা। এখন আমরা বলতে পারি চায়নাকে যে ঠিক আছে, আমরা এটার মধ্যে জড়াবোই না, আপনি রোহিঙ্গাগুলা মায়ানমারের ভিতরে ঢুকাই দিয়ে যান, আসেন। ওইটাকে দিবে তারা? এখন পর্যন্ত যতবারই বলেছে তারা কোনো ওয়ার্কেবল সলিউশন দেয় নাই। আর ভারত তো শুধু প্যাচ লাগাই দিয়ে গেছে। এখন আর একটা জিনিস আসেন, সেটা হচ্ছে মোদি সরকার এখন পর্যন্ত ভারতকে মোটামুটি তার মানে হ্যাডাম দেখাইতে গিয়া মোটামুটি ম্যাসাকার করে ফেলছে। ইন্ডিয়ার সাথে একটা যুদ্ধের সিচুয়েশন করে তারা একটা এমন মাইর খাইছে, খায়া দেশে এবং বিদেশে ভারতের ভাবমূর্তি এখন একটা চরম খারাপ পর্যায়ে গেছে। আমি এর আগে বিভিন্ন ইয়াতে ডিসকাস করছি, তার যে তত নেইবার আছে সবার সাথে তার খারাপ সম্পর্ক। একমাত্র আওয়ামী লীগ সরকার যখন ছিল তার সাথে ভালো সম্পর্ক, এইটাও গন। সো এখন যেটা হচ্ছে, আপনি যদি ভারতীয় মিডিয়া দেখেন, তারা ওয়াকার স্যারের গুণগান করতেছে যে জেনারেল ওয়াকার ইজ ডুইং সামথিং, আগামী 21 ডেজ 30 ডেজের মধ্যে কিছু একটা হয়ে যাবে। আওয়ামী লীগের যারা বন্ধু বান্ধব আছে আমার, বিভিন্ন জায়গায় বলতেছে আগামী 3-4 দিনের মধ্যে জেনারেল ওয়াকার নাকি কি ক্ষমতা দখল করে নিবে। বাট একটা জিনিস হচ্ছে, আমি এটা বিশ্বাস করি না। এরকম হবে না, কারণ সেনাবাহিনীর যে জুনিয়র অফিসার যারা আছে, সৈনিক যারা আছে, তারা এটা চায় না। কয়েকদিন আগে জেনারেল ওয়াকার ওইটাই চেষ্টা করছিল ফলস ফ্ল্যাগ করে, যে সেনাবাহিনীকে এনটিএমে রেখেছিল কি জন্য, যে প্রেসিডেন্ট ছুপ্পুর বাসা আর যমুনা যেখানে প্রফেসর ইউনুস থাকে, এখানে ছাত্র জনতা অ্যাটাক করতে পারে, এই জন্য দেয়া থাকতে হবে। পরে দেখা যাবে মানে ছাত্র জনতা তো এই সরকারকে টপল করতে তো যাবে না। সো তারা যদি সৈনিকরা যদি ওখানে গিয়া করে, দেখা যায় জেনারেল যারা আছে তারা তো সরকার পতন করে ফেললে তখন আর কিছু করার থাকবে না। এটাই ছিল, বাট এটা সফল হয় নাই। এবং আমি মনে করি যে বর্তমানে জেনারেল ওয়াকারের উপরে যে ইন্ডিয়ান থেকে প্রেশারটা আছে, সেটা হচ্ছে টু টেক ওভার দ্য পাওয়ার, এবং তাহলে ইন্ডিয়ার মধ্যে তখন উল্লাস হবে, তখন মোদী সরকার দেখাবে যে আই হ্যাভ টেকেন কন্ট্রোল অফ বাংলাদেশ এগেইন, যেটা বাস্তবের সাথে একদম মিলে না। কারণ ছাত্র জনতা এটা কখনোই হতে দেবে না। কিন্তু এই গ্রাউন্ড রিয়েলিটি আমাদের মিলিটারি এখনো বুঝতেছে না। যেহেতু মিলিটারি এখনো বুঝতেছে না, এই জন্যই মানে যেহেতু এই করিডোর নিয়ে মিলিটারি একটা অথরিটি, জেনারেল ওয়াকার এখন করিডোরের এগেনস্টে দাঁড়াচ্ছে, রাজনৈতিক দলগুলো করিডোরের এগেনস্টে দাঁড়াচ্ছে। বাট আমি একটা জিনিস বলি, এই জায়গায় এই যে জাতিসংঘ যে রিপোর্টটা দিয়েছে ফেমিন হবে, এটা যদি ফেমিন হয় তাহলে আমরা আমাদের ধর্মীয় দিক থেকে, সামাজিক দিক থেকে, রাজনৈতিক দিক থেকে, সব দিক থেকে লুজার হব। যদি ওখানে একটা ফেমিন হয়, আমরা তাদেরকে যদি সাহায্য না করি, এই করিডোরটা যদি না দেই, তাহলে সারা দুনিয়া আমাদেরকে ব্লেম করবে। We stand with solidarity with Gaza, but we don't stand with our Rohingya people. They are the Muslim brothers. সো এই জিনিসটা যারা বলার চেষ্টা করতেছেন যে এই করিডোর দিলে দেশ বিক্রি হয়ে যাচ্ছে, আমেরিকার ইচ্ছাতে হচ্ছে, এখন পর্যন্ত আমেরিকা কিন্তু এটার মধ্যে কোনো কিছুই না। আমেরিকা এই ইয়াটা ফ্লোট করছে হচ্ছে জাতিসংঘের কি বলে বুটাস গালি, যে সরি জাতিসংঘের যে মহাসচিব, যে সে যখন বাংলাদেশে এসেছিল।
সো এখানে ফিউচার এখন যেটা হবে অ্যাকচুয়ালি থেকে পোর্ট থেকে যে আইটেমগুলা মেনলি ফুড মেডিসিন আর সামগ্রী, এটার জন্য যখন কন্টেনার আসবে তখন কিন্তু ইউএন এর প্রতিটা সেক্টর কিন্তু সার্টিফাই করবে এখানে কি কি জিনিস আছে, তারপরে এটা ট্রাকে করে চলে যাবে। আমাদের দেশের কিন্তু কোনো ইনভলভমেন্ট নাই, তারা ট্রাক দিয়ে চলে যাবে হচ্ছে ঘুমদুম বর্ডার হয়ে মায়ানমারে চলে যাবে, তখন ওখান থেকে হবে আরাকান আর্মির রেসপন্সিবিলিটি। সো আমাদের কিন্তু করিডোর দিলে আমরা কিন্তু কোথাও কোনো যুদ্ধেও জড়াচ্ছি না, কোনো ক্রাইসিসেও জড়াচ্ছি না। ইন্ডিয়া আমাদের বন্ধু, চায়না আমাদের বন্ধু, তাদেরকে আমি রাগাচ্ছি না। সো এখানে করিডোর এগেইনস্টে কথা বলার কি আছে? হ্যাঁ, আমি যেটা মনে করি সেটা হচ্ছে এই করিডোর বিষয় নিয়ে সরকারের উচিত সভা সেমিনার করে জনগণকে জিনিসটা জানানো যে এইটা হলে আমাদের কি কি রেসপন্সিবিলিটি থাকবে। এখানে মানে এখানে আমরা মোট কথা হচ্ছে এখানে মেইন কাজ হচ্ছে রোহিঙ্গাদের ফেরত দেওয়া। মোট কথা হচ্ছে রাজনৈতিক দলগুলা আইদার বলবে যে রোহিঙ্গাদেরকে এইভাবে ফেরত পাঠানো সম্ভব, এখন করিডোর দেওয়ার দরকার নাই, যদি তারা সমাধান দিতে পারে দিবে, আর না হলে এটা মেনে নিতে হবে। এবং এটা যদি না নেই আমরা আন্তর্জাতিক একটা জিনিস সবাই মানে কমন এখন যারা এই ইউনিট সরকারের বিরোধিতা করতেছে তারা হচ্ছে যে আমেরিকার বন্ধু মানে হচ্ছে একটা ক্রাইসিস, এবং প্রফেসর ইউনুস হচ্ছে আমেরিকার বন্ধু। একটা জিনিস মনে রাখবেন, আমার বন্ধু যদি আমেরিকা হয়, ঠিক আছে, এখন আমেরিকার একটা ইন্টারেস্ট আছে, এখন আমার যে ইন্টারেস্ট আছে এই আমার ইন্টারেস্ট এবং আমেরিকার ইন্টারেস্ট যদি মিলে যায়, এই সাপোর্ট দিতে আমার কি সমস্যা? আমি তো কোনো সমস্যা দেখি না। যে এখানে আছে আরেকটা সবাই জানি আমরা, স্পেশালি ইন্ডিয়া থেকে আমরা শুনেছি যে এখানে নাকি পার্বত্য এলাকাগুলো নিয়ে একটা খ্রিস্টান রাষ্ট্র হবে। আচ্ছা, আপনি এটা হিসাব করে দেখেন, আপনার মনে আছে কিনা যে মোদি যখন একবার আমেরিকাতে গিয়েছিল তখন সাইড লাইনের একটা বৈঠক হয়েছিল বারাক ওবামার সাথে, তখন বলেছিল আপনাদের 7 সিস্টার তো ওখানে আগুন লেগে যাবে বা সেপারেট হয়ে যাবে, এরকম একটা কথা বলছিল। এর কারণ হচ্ছে তারা খ্রিস্টান রাষ্ট্র যদি বানাতে চায়, এটা হবে হচ্ছে এই জন্যই এটার মাথা ব্যথা হচ্ছে ইন্ডিয়ার যে 7 সিস্টারের মধ্যে যে ইয়াগুলো আছে এর মধ্যে 65 to 75% আছে খ্রিস্টান আছে। সো আমাদের তো আমাদের হিলটাসে তো খ্রিস্টান অধ্যুষিত এলাকা নাই। সো এখান থেকে কেন এটার মধ্যে পড়বে না, পড়বে হচ্ছে ইন্ডিয়া। আর ইন্ডিয়ার মধ্যে যদি পরবর্তীতে যদি ইন্ডিয়া এফেক্টেড হয়, হু কেয়ার্স? আমি তো দূর থেকে তালি বাজাবো আমরা যে ইন্ডিয়া 7 সিস্টার ভেঙে গেছে এবং ওরা যখন ক্রাইসিসে থাকবে আমরা কমফোর্টে থাকবো। সো ইন্ডিয়া এটা নিয়ে মাথা ঘামাইতে আমি রাজি না। ভারত যদি পরবর্তীতে যদি আমেরিকা ওখানে করে এই করিডোর যদি পরবর্তীতে ব্যবহার করে, আমার কিছু আসে না, আমি এফেক্টেড না হইলে হইলো। আমি দেখবো আমার নিজের স্বার্থ হচ্ছে এই রোহিঙ্গা লোকজনকে মায়ানমারে পাঠাইতে হবে। একটা জিনিস মনে রাখতে হবে যে যখন এই করিডোরটা ওপেন হবে, এই করিডোরের আরাকান আর্মিকে বাধ্য করা যাবে এবং চুক্তির মাধ্যমে বাধ্য করা যাবে, তোমাকে হিউম্যানিটেরিয়ান গ্রাউন্ড দিব, তাহলে এই রোহিঙ্গা জনগোষ্ঠীকে তোমাকে নিতে হবে। সো এই মুহূর্তে আমি মনে করি যে খামাখা এই এগেনস্টে কথা বললেন না, যে করিডোর দিলে, করিডোর একটা হিউম্যানিটেরিয়ান জিনিস, এটা আমাদের ধর্মীয় দৃষ্টিকোণ থেকে, রাজনৈতিক দৃষ্টিকোণ থেকে দেশের স্বার্থে করা উচিত। এখানে আমাদের দেশ করিডোর ইউজ হবে হচ্ছে আমাদের দেশের বর্ডার পর্যন্ত, তারপরে হচ্ছে এখানে আমাদের আর্মি কোনো ইনভলভ হচ্ছে না, আর্মি কোনোভাবেই ইনভলভ হচ্ছে না এখানে, কারণ আমরা এটা তো যুদ্ধ অবস্থায় আছি না। সো এই জিনিসটা যারা প্রোপাগান্ডা করতেছেন, এটা হচ্ছে এটা হচ্ছে আমেরিকার আমেরিকা এখন পর্যন্ত কোনো কিছু বলে নাই এই করিডোর নিয়ে কোনো কথাই আমেরিকা এখন পর্যন্ত বলে নাই। শুধু এখন অনেকেই বলবেন যে জাতিসংঘ হচ্ছে তাদের মুখপাত্র, বাট আমার কথা হচ্ছে জাতিসংঘ তাদের মুখপাত্র যদি হয়, আমার এখানে যদি আমি এই করিডোরের মাধ্যমে যদি আমার এই লোকগুলাকে মায়ানমারে ফেরত পাঠিয়ে দেয়, আমি এই সাহায্য কেন নিব না? আমরা তো এটার মাধ্যমে চায়নাকে কোনো করতেছি না, এফেক্ট করতেছি না। তাদের চকফু যে আছে ওখানে, এই যে আরাকান আর্মি সব কন্ট্রোল করতেছে, একমাত্র সিত্ত যেটা আগে ছিল হচ্ছে নামটা ভুলে গেলাম, আকিয়াব বন্দর ছিল, আর হচ্ছে চকফু যেটা হচ্ছে চায়না, এটা মাঝখানে 100 মাইলের দূরত্ব, বাট আসা যাওয়া করতে বোধহয় 250 মাইল লাগে, অনেক ঘুরে টুরে আসতে হয়। সো ওই দুইটার কন্ট্রোল কিন্তু জান্তা সরকারই আছে, এবং চায়নাটাতে চায়নাজ সিকিউরিটি ফোর্স ইন ডিসগাইজ আছে, যেটা বিভিন্ন সময় বিভিন্ন জায়গা থেকে জানতে পেরেছি। বাট কথা হচ্ছে ওই একটাই, যে এই করিডোরটা ওপেন হলে আমাদের একটা ওপেনিং হবে আমাদের এই রোহিঙ্গা জনগোষ্ঠীকে ওখানে ফেরত দেওয়ার জন্য। আর যদি আমরা না দেই, আরও লোকজন আসবে আমাদের এখানে,
যেটা আমাদেরকে টেনে বেড়াইতে হবে। সো এখানে রাজনৈতিক দলগুলার আমার মতে এই জিনিসটা ভালো মতো এটাকে জাস্ট সামনে নির্বাচন আর তাড়াতাড়ি নির্বাচন দেওয়া, একটা জিনিস বুঝতে হবে যে এই সরকার নির্বাচন দেওয়ার জন্য আগামী জুন পর্যন্ত দিচ্ছে। আগামী বছর জুন শেষ হলে যদি না দেয় তখন আপনারা চিল্লাচিল্লি করেন, এখন থেকে চিল্লাচিল্লি করতেছেন এই জন্য। জুনের পর্যন্ত টাইম দিছে।